কি ডিভাইস রোটেট করতে বলে কেন? শোনা যাচ্ছে কি আমার কথা? তোমরা একটু মেসেজের মাধ্যমে আমাকে একটু জানাও। আমাকে শুনতে পাচ্ছ কিনা? ইমতিয়াজ সাদ, আমাকে শুনতে পাচ্ছ? আমাকে দেখা যাচ্ছে? কয়জন লাইভে আছো? জি স্যার, দেখা যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছ? লাইভে এত কম স্টুডেন্ট জয়েন করলে পরে মজা পাওয়া যাবে? মাত্র 3 জন। কি লাইভে কি ক্লাস করো না নাকি তোমরা? আপাতত 5 জন, আমি দেখতে পাচ্ছি 4 জন। আচ্ছা, আমি 2 মিনিট পরে শুরু করে দিব, দেখি আর 2-4 জন জয়েন করে কিনা। হ্যাঁ, 7 জন হয়ে গেছে। 10 জন হইলেই আলহামদুলিল্লাহ, 10 জন হইলেই আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। বোর্ডটাতে লিখলে বোঝা যায় কিনা দেখি। দেখা যাচ্ছে না, একটু উপরে হয়ে গেছে। এই সারছে, লেখা তো উল্টো হয়ে গেছে। পিছনের ক্যামেরা দিয়ে করতে হবে। ওদের সাথে একটু কথা বলে নেই তারপরে। 12 জন হয়ে গেছে, 14 জন হয়ে গেছে, গুড, মোটামুটি আলহামদুলিল্লাহ। সবাই আমার একটু কথা শুনে নাও। আমি যখন ক্লাস শুরু করব, ক্লাসের নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। আমি এই দিক দিয়ে ক্লাস করব, তোমরা গল্প করবা, এটা চলবে না। আমি যতক্ষণ ক্লাস করব, ক্লাস করার পরে যদি মনে করো যে স্যার ক্লাসের টাইম শেষ, আপনার সাথে একটু গল্প করব, আমি থাকবো, সমস্যা নেই, আমার সাথে গল্প করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমার ক্লাস চলবে তখন কোনো গল্প করা যাবে না, নিজেরা গল্প করা যাবে না। আমার ক্লাসে মনোযোগ দিতে হবে। আমি যতটুকু পড়াবো ততটুকু যেন তোমরা ক্লিয়ার বুঝতে পারো। আমরা আজকে পড়বো হলো 4র্থ অধ্যায়, পদার্থবিজ্ঞান 2য় পত্র 4র্থ অধ্যায়। আমি ক্যামেরাটা ঠিক করে দিছি, পিছনের ক্যামেরা দিচ্ছি। তোমাদের সাথে কিন্তু আমার আর গল্প হবে না, শুধু পড়াটাই হবে।
আমাকে দেখতে পাচ্ছ? হাসান ওটা দিয়ে ঢুকতো। হ্যাঁ, ইউএসসি ওটাতে জয়েন কর। আমি ওটাতে তাহলে মেসেজ দেখতে পাবো। বোর্ড দেখা যাচ্ছে? ইউএসসি সাদ, তুমি মেহেদি হাসান নামে একজনকে ইয়াতে অ্যাড করো তো। ইয়েস, মেহেদি হাসান লেখা না? আমি সাদ বলাই, তুই সাদ আমাকে শুনতে পাচ্ছ? বিদ্যুৎ চলে গিয়েছিল, এখন আবার চলে এসেছে। আচ্ছা সাদ, কি আমাকে শুনতে পাচ্ছ সাদ? তাহলে মেহেদি হাসান দেওয়ান নামে একজনকে তুমি অ্যাড করো গ্রুপে, মেহেদি হাসান দেওয়ান। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি ওইটার। মেহেদি হাসান দেওয়ান নামে একজনকে তুমি অ্যাড করো। করেছো? সাদকে বলছি, সাদ তুমি মেহেদি হাসান দেওয়ান নামে একজনকে অ্যাড করো। ওকে, জয়েন। এবার দেখবো কিভাবে। ওকে, তুমি মেহেদি হাসান দেওয়ান নামে একজনকে অ্যাড করো। আচ্ছা, এবার আমি কথা বলতেছি, কথা তো দেরি করে আসে কেন? আচ্ছা, এবার আমি কথা বলতেছি, কথা তো দেরি করে আসে কেন? ওকে, বুঝতে পেরেছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তোমরা একটু রিপ্লাই দিবা মেসেজের মাধ্যমে। আমাকে কি শুনতে পাচ্ছ? মেসেজের মাধ্যমে রিপ্লাই দাও, আমাকে কি শুনতে পাচ্ছ?
সব ক্লিয়ার? আচ্ছা, আমি আজকে ক্লাসটা করি, দেখি আসলে কতটুকু ইফেক্টিভ হয়। না হলে ইউটিউবে আমি যে ভিডিও দিতেছিলাম সেইভাবে ভিডিও দিব। আমরা যেটা করব সেটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 4, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, এটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4। শুরু করতেছি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওই পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওই পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। আমি একটু তোমাদের বুঝাই। মনে করো এটা একটা পরিবাহী। এই পরিবাহীর মধ্য দিয়ে যদি তুমি তড়িৎ প্রবাহিত করো তাহলে এই পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এই ঘটনাটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওয়েরস্টেড। বিজ্ঞানী ওয়েরস্টেডের পরীক্ষাটা একটু পরে আমরা জানব। এর আগে আমি কিছু কথাবার্তা বলতেছি, তোমরা দেখো এই কথাবার্তাগুলো তোমরা বুঝতে পারো কিনা। এখানে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলাম। তড়িৎ প্রবাহিত করার ফলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র কেন সৃষ্টি হবে, সেটা আমাদের একটা প্রশ্ন সবার। একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলাম, আর তড়িৎ প্রবাহিত করলেই সেখানে কেন বা কোন কারণে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। আমরা শুধু জানবো যে একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলাম, আর বিদ্যুৎ প্রবাহিত করার ফলে চারদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, কেন হলো সেটা আমাদের জানা দরকার। শুধু হলো এইটা জানলেই হবে না। তাহলে এটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার ফলে কেন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আসলে একটা পদার্থ চুম্বক কেন হয় সেটা আগে জানা উচিত। আমার হাতে যে বস্তুটা আছে মার্কার, সেটা তো চুম্বক না, সেটা চুম্বকের মতো আচরণ করে না। তাহলে এরকমই আর একটা বস্তু, সে নিজে নিজে অন্য একটা বস্তুকে আকর্ষণ করে, তার ওই ধর্মটা কেন পাওয়া যায় সেটা আগে আমাদের জানতে হবে। খেয়াল করে দেখো, যে কোনো একটা পদার্থ, এটাকে যদি আমি ভাঙি তাহলে পাওয়া যায় অণু, অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে পদার্থ, অণু, পরমাণু, পরে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। এইবার খেয়াল করে দেখো, যদি একটা চুম্বককে তুমি ভাঙো, চুম্বককে ভাঙলে পাওয়া যায় চুম্বক ডোমেইন।
ডোমেইন। এই চুম্বক ডোমেইনকে যদি ভাঙো তাহলে পাওয়া যায় চুম্বক দ্বিমেরু। চুম্বক দ্বিমেরুকে যদি ভাঙো তাহলে পাওয়া যায় তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুকে যদি ভাঙো তাহলে এইখানে যেটা পাওয়া যাবে ধনাত্মক চার্জ আর হচ্ছে ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জ মানে আমরা জানি হচ্ছে প্রোটন বেশি, ঋণাত্মক চার্জ মানে হচ্ছে ইলেকট্রন বেশি। আসলে প্রোটন বেশি আর ইলেকট্রন বেশি দুইটা কথাই ঠিক না। প্রোটন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু ইলেকট্রন তার স্থান পরিবর্তন করতে পারে। আর এই জন্য সবসময় আমরা রেফারেন্স দিব হচ্ছে ইলেকট্রনের। কার রেফারেন্স দিব? ইলেকট্রনের রেফারেন্স দিব। কোনো জায়গায় যদি ইলেকট্রন কম থাকে তাহলে সেখানে ধনাত্মক চার্জটা বেশি প্রকাশ পায়। কোনো জায়গায় যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে ঋণাত্মক চার্জটা প্রকাশ পায়। তাহলে এই জায়গায় কি বোঝাতে যাচ্ছি সেটা একটু বুঝিয়ে নেই। চুম্বককে ভাঙলে প্রথমে পাওয়া যায় চুম্বকের গঠনগত একক হচ্ছে চুম্বক ডোমেইন। আর এই চুম্বক ডোমেইন তৈরি হয় চুম্বক দ্বিমেরু দ্বারা। চুম্বক দ্বিমেরু মানে হচ্ছে চুম্বকের দুইটা মেরু। আর এই চুম্বক দ্বিমেরু তৈরি হয় তড়িৎ দ্বিমেরু দ্বারা। আর এই তড়িৎ দ্বিমেরু তৈরির জন্য দায়ী হলো ইলেকট্রন। তড়িৎ দ্বিমেরুর জন্য দায়ী কে? ইলেকট্রন। ইলেকট্রন যদি এক পাশে চলে যায় তাহলে ওইখানে ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত তৈরি হয়। এই ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত তৈরি হলেই সেখানে তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হয়। আর এই তড়িৎ দ্বিমেরুর জন্য দায়ী হলো মূলত ইলেকট্রন। আর এই জায়গায় যদি তড়িৎ প্রবাহিত করা হয়, এই তড়িৎ প্রবাহের জন্য দায়ী হলো ইলেকট্রন। আর এই কারণেই মূলত কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তুমি তড়িৎ প্রবাহিত করো তাহলে সেখানে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে তোমাদের যে স্যার এইখানে তো আগেও ইলেকট্রন ছিল, যেহেতু এটা পদার্থ তাহলে সে জায়গায় তো আগেও ইলেকট্রন ছিল, তাহলে তড়িৎ প্রবাহিত করার পরে কেন এই ঘটনা ঘটল? কারণ তড়িৎ প্রবাহিত করার পরেই এই ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এর আগে তারা বেনিশ অবস্থায় ছিল, অর্থাৎ সাম্য অবস্থায় ছিল। এই জন্য সেখানে চুম্বক ধর্মটা প্রকাশ পায় না। এরপরে আরও প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো হচ্ছে যে স্যার তাহলে চুম্বকের মধ্যে কেন আগেই প্রকাশ পায়? চুম্বকের এই বিশেষ ধর্মটা আছে বলে সে কি করে ওই যে তড়িৎ দ্বিমেরু অর্থাৎ ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তটা আলাদা করে রাখে। সামনাসামনি যখন হব তখন আরও ডিটেলসে বলার চেষ্টা করব। মোটামুটি একটু ধারণা দিতে যাচ্ছি যে একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে ওই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। সংজ্ঞা থেকেই বোঝা যায় তড়িৎ প্রবাহিত করব তারপরে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই ঘটনাটাকে বলা হবে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। মোটামুটি মনে হয় তোমরা বুঝতে পেরেছো, কারণ সামনাসামনি থাকলে আরও ভালো বোঝানো হয়তো সম্ভব হতো। তোমাদের চেহারার দিকে তাকিয়ে বোঝা যায় তোমরা আসলে বুঝো নাকি বুঝো না। এখানে তো তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না। ওকে, এইবার ওয়েরস্টেডের পরীক্ষা। ওয়েরস্টেডের পরীক্ষা একটা চিত্র আঁকতেছি, তোমরা পারলে চিত্রটা এঁকে ফেলো। একেবারে সহজ একটা পরীক্ষা বিজ্ঞান ওয়েরস্টেড করেছেন, সেই পরীক্ষাটা আমি তোমাদের দেখাচ্ছি। তিরিশ সেকেন্ড সময় দেওয়া হলো চিত্রটা আঁকার জন্য, যদি আঁকতে চাও, না হলে আমি বোঝানো শুরু করব।
আমি বোঝানো শুরু করতেছি। বিজ্ঞানী ওয়েস্টের যে কাজটা করেছেন সেটা হলো একটা চুম্বক শলাকা নিয়েছেন। চুম্বক শলাকা কী ধরনের? শলাকা মানে হচ্ছে একটা দণ্ড। আর এই চুম্বক শলাকার বৈশিষ্ট্যটা হলো এই দুই পাশে থাকবে চিকন, দুই প্রান্ত থাকবে চিকন, মাঝে থাকবে একটু মোটা। দেখো দুই প্রান্ত সরু নেওয়ার উদ্দেশ্যটা কি? দুই প্রান্ত সরু নেওয়ার উদ্দেশ্যটা হলো এমনি একটা দণ্ডচুম্বক নিলেও তো হতো। সরু নেওয়ার উদ্দেশ্য হলো যদি এই দণ্ডচুম্বকটা একটু সরে যায় তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এই প্রান্তটা কতটুকু সরে গেল। যদি মোটা হতো তাহলে এটা আমরা সহজে বুঝতে পারতাম না। চিকন হওয়ার কারণে একটু সরে গেলেই বোঝা যাচ্ছে এটা এতটুকু, 1 ইঞ্চি হোক বা 10-12 সেন্টিমিটার হোক অথবা 2-3 সেন্টিমিটার হোক বা 2 মিলিমিটার হোক, এটা সহজে বোঝার জন্য দুই প্রান্ত নেওয়া হয় সরু। এইবার এই চুম্বক শলাকাটা কি একটা পিনের উপরে আলতো করে বসানো থাকে। কিসের উপরে? একটা পিন, চিকন পিনের উপরে আলতো করে বসানো থাকে। এটা মনে করো এরকম, এই পিনের উপরে এটা বসানো থাকে। এই চুম্বক শলাকাটা এদিক সেদিক নড়াচড়া করতে পারে, কিন্তু এইভাবে নড়াচড়া করবে না, এদিক সেদিক নড়াচড়া করতে পারে। এমনভাবে বসানো থাকে যেন পড়ে না যায়। বলতে পারো স্যার পিনের উপরে রাখলে তো পড়ে যাবে। যদি অল্প একটু ছিদ্র করে ভিতরে ঢুকিয়ে দেই তাহলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কম। এদিকে ঘুরতে পারবে ঠিক, কিন্তু পড়বে না। এরপরে যে ঘটনাটা, মানে এইখানে যে যন্ত্রটা লাগানো আছে সেটা হচ্ছে একটা তড়িৎ কোষ অর্থাৎ একটা ব্যাটারি। এই ব্যাটারির একটা তারের মাধ্যমে যুক্ত করা আছে। এই তারটা কোন দিক দিয়ে যাবে? যদি এইটা দণ্ডচুম্বক হয়, এই দণ্ডচুম্বকের উপরে তারটা একদম স্পর্শ করে থাকবে না, একটু উপরে থাকবে। দণ্ডচুম্বকের উপরে তারটা স্পর্শ করে থাকবে না, একটু উপরে থাকবে, একদম লাগানো না, স্পর্শ করবে না। আবার যখন এইটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয় তখন দেখা যায় এই দণ্ডচুম্বকটা বা এই চুম্বক শলাকাটা একটু সরে যায়। আবার যখন এটার তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হয় এই চুম্বক শলাকাটা আবার আগের জায়গায় চলে আসে। আমি আরেকবার বলি, এটা একটা চুম্বক শলাকা আমার হাতে আছে, এটার উপর দিয়ে একটা তার আছে। এই তারের মধ্য দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব। তো বিদ্যুৎ যখন প্রবাহিত করা হয় এই দণ্ডচুম্বকটা একটু ঘুরে যায়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এটা আবার আগের জায়গায় চলে আসে। তখন বিজ্ঞানী ওয়েস্টেজ চিন্তা করলো যে আসলে কেন এই ঘটনাটা ঘটে। যখন আমি এটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করি তখন চুম্বক শলাকাটা একটু সরে যায়, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বক শলাকা আগের জায়গায় চলে আসে। এখানে আমি চুম্বক শলাকার উপরে কোনো বল দিলাম না, বাইরে থেকে কোনো বল এটার উপরে কার্যকর হলো না, তারপরেও কেন এই চুম্বক শলাকাটা সরে যায়। তখন তিনি সিদ্ধান্ত দেন যে কোনো তারের মধ্য দিয়ে যখনই বিদ্যুৎ প্রবাহিত করা হবে, কোনো তারের মধ্য দিয়ে যখনই বিদ্যুৎ প্রবাহিত করা হবে তখন ওই তারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। যেই চুম্বক ক্ষেত্র এখানে আগে থেকে স্থাপিত চুম্বক শলাকার জন্য যে চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্রকে হয় বিকর্ষণ করে আর না হয় আকর্ষণ করে। তখন তিনি সিদ্ধান্তই দেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলেই তার চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তোমাদের পরীক্ষা আসতে পারে এমন যে ওয়েস্টেডের পরীক্ষা বর্ণনা করো 2 নাম্বার, বা ওয়েস্টেডের পরীক্ষা ব্যাখ্যা করো, চিত্রটা আঁকবা, অল্প একটু বর্ণনা দিবা, 2 নাম্বার পেয়ে যাবা। যদি চিত্র ঠিক থাকে তাহলে নাম্বার পাবাই, কোনো সমস্যা নাই। ওকে, এইবার আরেকটা ঘটনা ব্যাখ্যা করব আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলাম, একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলাম। আর তড়িৎ প্রবাহিত করলে
ওই পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। এইবার চুম্বক ক্ষেত্র হলো একটি ভেক্টর রাশি। চুম্বক ক্ষেত্র হলো ভেক্টর রাশি। যদি চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি হয় তাহলে চুম্বক ক্ষেত্রের একটা দিক থাকবে। সেই দিকটা কোন দিকে হবে সেটা আজকে আমরা ভালো করে শিখব। কারণ যদি এই ঘটনাটা আমরা ভালো করে বুঝতে না পারি তাহলে সামনের অনেক জায়গা আছে যে জায়গায় চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো কিন্তু কোন দিকে যাবে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি না, আর মুখস্থ করি। মুখস্থ করলে পরীক্ষার হলে গিয়ে উল্টাপাল্টা লাগিয়ে দিই, সেগুলো করা যাবে না। এখানে আমি দেখাবো, তোমরা সবাই আমার কথা অনুসারে কাজ করবা, ইনশাল্লাহ সবাই বুঝবা। আমি উপরের দিকে দিলাম, তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার সবাই তোমাদের কলমের ক্যাপ উপরের দিকে রেখে এইভাবে মুষ্টিবদ্ধ করে ধরো। বৃদ্ধ আঙ্গুলটা উপরের দিকে থাকবে। বৃদ্ধ আঙ্গুলটা কোন দিকে থাকবে? উপরের দিকে। আবার কেউ আছে বাম হাতি, কয় স্যার ধরছি বাম হাতে। বাম হাতে ধরলে হবে না, আমি ডান হাতে ধরেছি, তুমিও ডান হাতে ধরবা। এটাকে বলা হয় ডান হস্ত নিয়ম। ডান হাতে ধরো, শক্ত করে ধরেছ। ধরার পরে এটার সাথে আমি মিলাবো। এই বৃদ্ধ আঙ্গুল হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। বৃদ্ধ আঙ্গুল তড়িৎ প্রবাহের দিক। তাহলে বাকি যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলগুলো হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে এইটার মধ্যে বাকি আঙ্গুলগুলো যে চুম্বক ক্ষেত্রের দিক স্যার বললেন, তাহলে তারের মধ্যে তো বাকি আঙ্গুলগুলো পেঁচানো, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হবে পেঁচানো। এবার দিক পেঁচানো হয় কিভাবে? দিক তো পেঁচানো হইতে পারে না। দিক হবে একটা সোজা, হয় এই দিক উত্তর দিক, না হলে পূর্ব দিক, না হলে পশ্চিম দিক, এরকম হবে। এটা এইভাবে পেঁচানো দিক হয় কিভাবে? পেঁচানো দিক এখানে কেন বলা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। সেটার কারণ হলো, দেখো উপরের দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বাকি আঙ্গুলগুলো হলো চুম্বক ক্ষেত্রের দিক। এইবার বৃদ্ধাঙ্গুল উপরের দিকে। আমি যদি এই তারের ডান পাশে আমার আঙ্গুলগুলো রাখি তাহলে আঙ্গুলগুলো যাবে বোর্ডের ভিতরে ঢুকে যাবে। কোন দিকে চলে যাবে? বোর্ডের ভিতরে চলে যাবে। তাহলে এই তারের ডান পাশে চুম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ডের ভিতরের দিকে, যেটাকে ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়। এটা হচ্ছে লম্ব বরাবর ভিতরের দিক। লম্ব বরাবর ভিতরের দিক। এবার শেষ হয়নি, শেষ করার পরে যদি প্রশ্ন থাকে করবো আমাকে। এবার আমি যদি এইটাকে ধরে এই আঙ্গুলগুলো এই মার্কারের বাম পাশে নিয়ে আসি, খেয়াল করে দেখো এই আঙ্গুলগুলো এবার এখান থেকে বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে আসতেছে। বোর্ডের ভিতর থেকে বাইরের দিকে কি আসছে? বের হয়ে আসতেছে। তাহলে এইটাকে আমি এইরকম ডট ডট দিয়ে, মানে ফোঁটা দিয়ে প্রকাশ করব। এটাকে বলা হয় লম্ব বরাবর বাইরের দিক। তাহলে ডান পাশে, মার্কারের ডান পাশে লম্ব বরাবর ভিতরের দিক, মার্কারের বাম পাশে লম্ব বরাবর বাইরের দিক। এইবার যদি এই মার্কারের সামনে অর্থাৎ এই পাশে দেখাই তাহলে আমার আঙ্গুলগুলো কোন দিকে? আমার আঙ্গুলগুলো হচ্ছে আমার বাম দিকে। তাহলে যদি আমি এই তারের নিচে নেই, নিচে নিলে তার দিক হবে বাম দিকে। এইবার যদি উপরে নেই, উপরে দেখো উপরে যদি নেই এই তারের উপরে, তাহলে দিক হবে কোন দিকে? ডান দিকে। যেটা বোঝাতে যাচ্ছে সেটা হলো একটা তারের চারদিকে চুম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন হচ্ছে। চুম্বক ক্ষেত্রের দিক কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এটা যদি আমি এইভাবে দেখাই, এটার চারদিকে, তাহলে এইখানে হবে এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে, এখানে এই দিকে। অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক এটার চারপাশে যদি তুমি একটা বৃত্ত আঁকো, কি আঁকবা? বৃত্ত। এই বৃত্তের স্পর্শক বরাবর হবে। মনে রাখবা, একটা তারের চারপাশে যদি তুমি একটা বৃত্ত আঁকো, এই বৃত্তের স্পর্শক বরাবর হবে চুম্বক ক্ষেত্রের দিক। এই জন্য বিজ্ঞানীরা বলেছে এই তারের চারদিকে হবে চুম্বক ক্ষেত্র, তার দিক হবে পেঁচানো, অর্থাৎ বৃত্তাকার। বৃত্তাকার না,
বৃত্তের স্পর্শক বরাবর হবে চুম্বক ক্ষেত্রের দিক। আমি আরও একবার ক্লিয়ার করার চেষ্টা করি। যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে ওই তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্র সৃষ্টির পরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ওই চুম্বক ক্ষেত্রের দিক কোন দিক, সেটা আমরা বুঝবো ডান হস্ত নিয়ম অনুসারে। বৃদ্ধ আঙ্গুল থাকবে তড়িৎ প্রবাহের দিক, বাকি আঙ্গুলগুলো হবে চুম্বক ক্ষেত্রের দিক। সেটা এই চিত্র এবং আমার মার্কারের কথা যদি তোমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই আর বলার কথা না। এবার আমরা যাব বায়োট স্যাভার্টের সূত্র। বায়োট স্যাভার্টের সূত্র। একটু লেখো, 1 মিনিট। বায়োট স্যাভার্টের সূত্র। বায়োট স্যাভার্টের সূত্রটা আমি বলবো আর এটা বর্ণনা করে দিচ্ছি। মিউ নট মানে হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা, এটার মান হচ্ছে 4.10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। কিভাবে আসলো সেটাও দেখাই দিব, এটা অবজেক্টিভে অনেক সময় আসে। ওকে, বিজ্ঞানী বায়োট এবং স্যাভার্ট দুইজন বিজ্ঞানী এই সূত্রটা আবিষ্কার করেছেন। তাদের কাজটা কি সেটা আমি একটু বর্ণনা করতেছি। একটু আগে আমরা বলেছি যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবার চারপাশে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয় সেই চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে সেইটা আমাদের জানা দরকার। চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে সেই চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে সেইটা হলো বিজ্ঞানী দুইজন এই সমীকরণের মাধ্যমে নির্ণয় করেছেন। কিভাবে হলো, এখানে একটা পরিবাহী নিলাম, যে কোনো ধরনের আঁকাবাঁকা একটা পরিবাহী নিলাম।
এই পরিবাহীর মধ্য থেকে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, ডিএল অংশ, ক্ষুদ্র ডিএল অংশ আমরা কেটে নিলাম। এই ক্ষুদ্র ডিএল অংশের জন্য, এতটুকু অংশের জন্য ডিএল, এখানে চারপাশের যে কোনো একটা বিন্দু নিলাম পি। পি বিন্দুতে যে পরিমাণ চুম্বক ক্ষেত্র হবে সেটাকে আমরা বললাম বি। তার মানে চুম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করব। চুম্বক ক্ষেত্রকে আমরা কি দিয়ে প্রকাশ করব? বি দিয়ে প্রকাশ করব। এখানে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য যে চুম্বক ক্ষেত্র সেটা হচ্ছে ডিবি। তাহলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা কত হবে সেটা চারটা বিষয়ের উপর নির্ভরশীল। কয়টা বিষয়? চারটা বিষয়ের উপর নির্ভরশীল। এক নাম্বার, এই ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত করব, ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত করব সেই তড়িৎ প্রবাহের উপর নির্ভরশীল পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। কেন? সহজে বোঝা যায়। যখন তড়িৎ প্রবাহিত করি নাই তখন কোনো চুম্বক ক্ষেত্রও নাই, আর যখন তড়িৎ প্রবাহিত করব তখন পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। তাহলে তড়িৎ প্রবাহের মান যদি আমি বাড়িয়ে দেই তাহলে সেই জায়গায় ইলেকট্রনের গতিবেগও বাড়বে, আর ইলেকট্রনের গতিবেগ বাড়লে এখানে চুম্বক ক্ষেত্রের মানও বাড়বে। সহজেই বোঝা যাচ্ছে। তাহলে ডিবি সমানুপাতিক আই। ডিবি সমানুপাতিক, তার মানে তড়িৎ প্রবাহ যত বাড়বে চুম্বক ক্ষেত্রের মান ততই বাড়বে। তড়িৎ প্রবাহ যত বাড়বে চুম্বক ক্ষেত্রের মান ততই বাড়বে, কারণ তড়িৎ প্রবাহ না থাকলে তো কোনো চুম্বক ক্ষেত্র থাকেই না। এরপরে যাই ডিবি সমানুপাতিক ডিএল। এখানে যদি আমি এতটুকু অংশ নেই তার মানে এই অংশটা চুম্বকের মতো আচরণ করলো, আর এই চুম্বকের জন্য এখানে চুম্বক ক্ষেত্রের একটা মান পাওয়া গেল। যদি আমি এই তারের দৈর্ঘ্যটা বাড়িয়ে দেই, তারের দৈর্ঘ্য বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে চুম্বকটা একটু বড় হয়ে যাওয়া। ছোট চুম্বকের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান যা হবে, বড় চুম্বকের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে বেশি। চুম্বক যত বড় হবে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানও তত বেশি হবে। আর এই কারণে লিখেছে ডিবি সমানুপাতিক ডিএল। ডিএল ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য, এই অংশের দৈর্ঘ্য যত বেশি হবে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানও তত বেশি হবে। এবার একটা হলো, দুইটা হলো, এবার এটাতে যাই। ডিবি সমানুপাতিক 1/r²। দেখো আরটা কি, এখান থেকে এটার দূরত্ব হচ্ছে আর। এখন যদি তুমি এখানে একটা চুম্বক নাও, এই চুম্বকের কাছে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান যা হবে, দূরে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হবে? কম হবে। একটা চুম্বকের কাছ থেকে যত দূরে যাওয়া যায় তার আকর্ষণ ততই কমতে থাকে, স্বাভাবিকভাবে জানি। একটা চুম্বকের কাছ থেকে যত দূরে যাওয়া যায় তার আকর্ষণ ততই কমতে থাকে। যদি কমতে থাকে তাহলে এইখানেও চুম্বক ক্ষেত্রের মান ততই কমতে থাকবে যখন আর এর মান বাড়তে থাকবে। এই জন্য বলছে ডিবি সমানুপাতিক 1/r², অর্থাৎ দূরত্ব বৃদ্ধির সাথে সাথে চুম্বক ক্ষেত্রের মান কমতে থাকবে। দূরত্ব বৃদ্ধির সাথে সাথে চুম্বক ক্ষেত্রের মান কমতে থাকবে। আর একটা হলো ডিবি সমানুপাতিক সাইন থিটা। এইটা কি? এই অংশটা হলো ডিএল, আর এই জায়গায় হলো পি বিন্দু, এইটা হলো থিটা। এবার সাইন থিটা মানে কোণের সাইন। এখানে যে কোণটা হবে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে, কার সাথে? চুম্বক ক্ষেত্রের দিকের সাথে। এখানে আর এর অর্থাৎ ডিএল এর মধ্যবিন্দু থেকে পি বিন্দুর যে সংযোগকারী রেখা তার মধ্যবর্তী যে কোণ থিটা, সেই থিটা এর সাইন হলো সাইন থিটা। আমরা জানি সাইন থিটা এর মান সর্বোচ্চ হয় +1 আর সর্বনিম্ন হয় -1। তো সর্বোচ্চ যদি +1 হয় তাহলে সর্বোচ্চ মান কখন সম্ভব তোমরা একটু চিন্তা করে বলো। যদি আমি এই বরাবর একটা মান নেই, এখানে দূরত্ব মনে করো 10 সেন্টিমিটার, এখানেও 10 সেন্টিমিটার, তো এইটার জন্য আমি যদি বরাবর একটা মান নেই, এই বরাবর মানের জন্য এইখানে কি হবে? চুম্বক ক্ষেত্রের মান হবে সর্বোচ্চ। আর যদি বাঁকা নেই, এই জায়গায় হবে কম, সর্বনিম্ন বলা যাবে না। আবার একটু বুঝিয়ে নেই। এটা যদি একটা পরিবাহী হয়,
এই অংশের জন্য, এই অংশটা যখন চুম্বক, তখন তার জন্য তার বরাবর উপরে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে সর্বোচ্চ। কিন্তু এই অংশের জন্য যদি বাঁকা নেই, এই জায়গায় চুম্বক ক্ষেত্রের মান সর্বোচ্চ হবে না, এখানে সর্বোচ্চ হবে। যদি আমি এখান থেকে একটা দৈর্ঘ্য নেই, তো যদি এইখানে সর্বোচ্চ হয়, এখানে দেখো কোণের মান 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত? 1, যেই মানটা হলো সর্বোচ্চ। এই জন্য বিজ্ঞানীরা এখানে বলেছে ডিবি সমানুপাতিক সাইন থিটা। এবার চারটা সমীকরণকে একত্রে করে দিলাম। ডিবি সমানুপাতিক আইডিএল সাইন থিটা গুণাকারে আছে, এই আর স্কোয়ার নিচে ভাগ আকারে আছে, তাহলে ডিবি সমানুপাতিক আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেই, তাহলে সমানুপাতিক চিহ্নটা যদি আমি উঠিয়ে দেই, তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে কে। এখানে কে এর মান হলো μ0/4π। এটা পরীক্ষিত মান কিভাবে করে তোমাদের আমি বুঝিয়েছিলাম ক্লাসে। এখানে সমানুপাতিক ধ্রুবকটাকে যদি তুমি কে ধরো, কেটাকে বাম পাশে রেখে বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পর এই বাকি সবগুলো চলকের মান বিভিন্ন উপায়ে বের করে যখন বসানো হয়, তখন ধ্রুবকের একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, সেটা হলো পরীক্ষালব্ধ মান। সেই মানটা হচ্ছে μ0/4π। এখানে μ0টাকে বলা হয় শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা, এই শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতার মান কত? 4π × 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। এই μ0-এর একক অনেকের মনে থাকে, পরে গিয়ে মান মনে থাকে, একক লিখতে গিয়ে ভুল করে। সমীকরণ যদি জানা থাকে তাহলে এখান থেকে তোমরা বের করতে পারো। μ0 যদি রেখে দাও, তাহলে এই অংশটা নিচে চলে আসবে আর এইটা উপরে চলে যাবে। তাহলে এইটার একক হচ্ছে মিটার স্কোয়ার, এটা হচ্ছে টেসলা মিটার স্কোয়ার। এইখানে একটা মিটার আছে, নিচে একটা কাটা যাবে, তাহলে টেসলা মিটার, আর এই এম্পিয়ারটা নিচে থাকার কারণে হয়ে যায় পার এম্পিয়ার। এখান থেকে তোমরা একক বের করে দেখে নিবা, তাহলে আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের সাথে আমি এখন একটু কথা বলি। আসলে লাইভ ক্লাস ফেসবুকে আমি আগে কখনো নেইনি, আজকে ক্লাস নিতে এসেছিলাম, কিন্তু উপস্থিতি দেখলাম অনেক কম। আর এত কম উপস্থিতিতে ক্লাস নিতে তো বেশি ভালো লাগে না। আর তোমরা কেমন বুঝছো আমি একটু জানতে চাই। আচ্ছা বলো তো, এই তোমরা কি বুঝতে পারো আমি যা বলি? একটু লিখে জানাও। তোমরা কি বুঝতে পারো আমি যা বলেছি এতক্ষণ? লিখে জানাও। জি স্যার, বোঝা যায়, কিন্তু আরও বেশি রেসপন্স পাওয়া গেলে ভালো ছিল। যাই হোক, আজকে মতো ক্লাস শেষ করলাম। যদি এই ক্লাস এইভাবে বোঝা না যায়, আমি ইউটিউব চ্যানেলে যদি দিলে ভালো হয়, যেটা ভালো হয় তোমাদের জন্য আমি সেটাই করে দেব। যদি লাইভে ভালো হয়, আমি এখন এখানে ওয়াইফাই লাগিয়েছি যাতে করে তোমাদের ক্লাস নিতে পারি, কিন্তু আমি চাই সর্বোচ্চ রেসপন্স। আমি চাই হলো ভালো রেসপন্স, কারণ একটু রেসপন্স করবো তাহলে তো হবে না। যেটা করলে তোমাদের ভালো হবে আমাকে একটু জানাবে, আমি ওইভাবে ক্লাস নেব, ঠিক আছে? ওকে, আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।